আচ্ছা, শোনাবো শোনাবো, এক্ষুনি শোনাবো। অসীম থেকে দাও। হ্যাঁ ঠিক আছে, অসীম না না, পাপু একটা দাও না, তুমি ধরো, আমার থেকে তুমি অনেক মূল্যবান। চলো ধরো। আমার ঘরে বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। সকল দুয়ার খুলে এসো, করুণ আলোকে এসো, মুগ্ধ হয়ে চোখে ঘন কালের আভাসতে, চিরকালের তরে এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। সব হয়েছিল, তার ভিডিও কপি আছে, মানে দেখলে অবাক হয়ে যাবেন কি পরিমাণের লোক সেখানে। যাই হোক, দুর্ভাগ্য হলেও আমাদের কাজ করে যেতে হবে, এগিয়ে যেতে হবে। তবে প্রবীরদার নির্দেশ অনুযায়ী আমাদেরকে সেটাও মেনে চলতে হবে যে নাটক অবশ্যই গুণগত মান যদি না। আমরা কি সেই চর্চাটা করার চেষ্টা করেছি কখনো, যেখান থেকে আমরা কখনো সেলিব্রিটি ধরনের যেসব থিয়েটার হয়, যেগুলো হয়, সেগুলোকে আমরা পৃষ্ঠপোষকতা করব না। আমরা ভালো নাটকের পৃষ্ঠপোষকতা করব, শুধুমাত্র ভালো নাটক হবে আমাদের একমাত্র লক্ষ্য। আমরা নিজেরাও ভালো করে নাটক করব, প্রফেশনালি করব, খেটে কাজ করব, কোনো রকম কম্প্রোমাইজ করব না, এবং যে দলগুলোকে আনবো তাদেরও কাজের নিরিখে আনবো। তাহলে মানুষ যদি ভালো নাটক দেখতে পেতেন তাহলে তারা কিন্তু অন্য জায়গায় যেতেন না, এটা একটা মনে হয়। আর দ্বিতীয় হচ্ছে, শহরের কালচারটা খুব আলাদা হয়ে গেছে। মানে আমি বলছি, বোলপুর তো একটা শহর হয়ে গেছে এখন, এই শহরের কালচার আলাদা, আবার আপনাদের এখানে যে সমস্ত গ্রাম আছে তাদের কালচার কিন্তু আলাদা। আমি আপনাদের গ্রামে ঘুরেছি, বীরভূম জেলার নানান জায়গায় গেছি, এবং সেখানে এখনও আমি রিসেন্টলি এখনও দেখেছি যে মানুষের সাথে থিয়েটারের একটা নিবিড় যোগাযোগ আছে। সেখানে কোনো উৎসব হলে গ্রামের সমস্ত মানুষ এসে জায়গা মাঠ ভরিয়ে দিচ্ছেন। থিয়েটারের দলের কোনো প্রয়োজন হলে মানুষরা এগিয়ে আসছেন, তাদের সহযোগিতা করছেন। আবার মানুষের যখন কোনো প্রয়োজন হচ্ছে সেখানকার মানুষের, তখন থিয়েটারের ছেলেমেয়েরা এগিয়ে যেয়ে তাদের সহায়তা করছেন। সেখানে থিয়েটার আর গ্রাম বলে আলাদা কোনো নেই, একটাই পরিচয়, একটা কমিউনিটি। তার মধ্যে কেউ থিয়েটার করে, কেউ মাছ ধরে, কেউ চাষবাস করে, কেউ গান করে, ইত্যাদি করে, কিন্তু সবাই একটা কমিউনিটিতে থাকে, এবং সবাই প্রত্যেকের তরে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থাটা না হলে থিয়েটার আগামী দিনে বাঁচবে না, বিচ্ছিন্নভাবে থিয়েটার কখনো বাঁচতে পারে না। সেইখান থেকে ঈদের যথাযোগ্য স্থানে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, এমনও একটা অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রদীপদার আবদার শুধু নয়, গান আমার একটা দুর্বল জায়গা। যদি আমি এই মঞ্চে গান গাইতে পারতাম আমার নিজের ভালো লাগতো, কিন্তু 6:30টার মধ্যেই আরেকটা অনুষ্ঠান আছে, ওখানে আমাকে যেতেই হবে। তবে কি জানেন তো, এখন তো মানে নরেন্দ্রের রসগোল্লার সময়, পেট ভরে কেউকে না খাইয়ে দেওয়াই ভালো। আমি যদি আজকে গানটা না শোনাই, পরবর্তী অনুষ্ঠানে কিন্তু প্রদীপদা আমাকে আবারও ডাকবে যে পড়া গানটা গাইবো বলেছিল, ঠিক সেরকম খাইটা একটু রেখে গেলাম আর কি প্রদীপদার কাছে, তাহলে অন্যান্য অনুষ্ঠান আমাকে বাদ দিতে পারবে না। আর আজকে গানটা শোনানো হয়ে গেলে পরে আর হয়তো ডাকার কথা ভাববেই না। প্রণাম জানাই আজকে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে, তার জন্মদিনে আমার নম্র নমস্কার।
তাদের সেই স্বাধীনতার জন্য আজ আমরা স্বাধীনভাবে বেঁচে আছি। উনি যেখানেই থাক, ওনার স্বাধীনতা নিয়ে আমরা এগিয়ে যাব। আমার পরবর্তী বক্তা এমনকি প্রদীপদাও বললেন যে দুর্ভাগ্যবশত আজ এখানে লোক খুব কম, কিন্তু একটা কথা দেখুন, আজ এখানে যে অনুষ্ঠান হবে এ কথা কারো বাপের টাকা নেশা করে, শালা তোর বাপ টাকা দিয়ে যায় নেশা করতে। এই শুরু হলো সকাল থেকে কুকুর কীর্তন। এদের কারণে পাড়ায় টেকা যায় না। ছেলে মেয়েদের পড়াশোনা একদম লাটে উঠেছে, লাটে। জয়দা, কি হচ্ছে কি এটা? দেখুন না দাদা, ছেলেটি আমার এদিকে সেই সকাল থেকে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। আরে তুই স্যার গান বন্ধ করতো, হ্যাঁ। আমার বিরক্ত লাগছে। ঠিক। ঠিক বলেছিস, নাচতে নাচতে শালা নেশাটাই কেটে গেল। এটাই যাক শালা, আবার নেশা করো। হ্যাঁ শালা, কিন্তু এবার না। সালাম মোহাব্বত, এদিকে সালাম মাল খতম হয়ে গেল। যাক না যেদিকে যায় প্রাণ, দেয়ারা লাগাও পোয়ারা। যাও 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 যাও, রেডি হও তো যাও। যাবো বলে তো আসিনি আজকে। এই শোনো না, এইসব পার্টিতে গেলে একটু একটু হয়, বুঝেছো? এগুলোকে মানিয়ে নিতে হয়। তোর মাথাটা পুরো পাগল হয়ে গেছে। মধ্যে মধ্যে ছড়কা কাটা আকুঠুরি নাই দরজাটা, মধ্যে মধ্যে ছড়কা কাটা তার উপরে সদর কোঠা। গল্প বলছো কি গো? না না, গল্প না গো, একদম সত্যি। চলো ওদের ওখানে গিয়ে ওদের সাথে কথা বলে ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু অক্সিজেন নিয়ে ফিরলাম। তোমার স্বপ্ন তো আমার স্বপ্ন, তাই তো এখানে এলাম। জানি তো আমি সব জানি। এই জানো, আজকে চাঁদনি রাতে তোমার গলায় অগ্নি শিখা ইস্যু ইস্যু এই গানটা শুনতে শুনতে না মনটা না ভীষণ ভালো হয়ে গেল। এই শোনো শোনো, একটা কাজ করলাম, এইটা ভেতরে রেখে বড় মানুষ, এত ক্ষমতা, এত টাকা পয়সা, আর তুই আমার কাছে এসে রিকোয়েস্ট নিয়ে আমার জানবে তুই আমার ছোটবেলার বন্ধু, আমার প্রাণের বন্ধু, তো রিকোয়েস্ট রাখতে বললে আমার তো ভালোই লাগবে। তুই সারা আমার কথা ফেলতে পারবি। আরে ওই জন্য তো বেটার ছেলের কথা দিয়ে এখানে এইছি। বেটার ছেলে? হ্যাঁ। তুই ছেলের ব্যাপারে কিছু বলছিস নাকি? হ্যাঁ, ধরে ফেলেছিস, তা ধরে পারবি। তাহলে এই যে নেংটোবেলার বন্ধু। এই যে শোনা, এবারেও সব ফেলবে। হ্যাঁ, গোবিন্দ, তোর ছেলে যদি মন দিয়ে লেখাপড়া না করে তো ফেল করবি, তো আমি কি করবো? আরে এবছর না, তোমার নয় 2 বছর হয়ে গেছে ভাই। ভাই তুই একটু উপরে গেলে তুলে দে, আমার নামটা ভাইছে দে। গোবিন্দ, আমি তোকে কি বলি বল দেখি, তুই আমার কাছে এই এরকম একটা রিকোয়েস্ট নিয়ে তোর ছেলে ক্লাস 9-এ 2বার, আচ্ছা বলছি তোর ছেলের মার্কশিটটা সঙ্গে এনেছিস? কি এনেছি? আরে তোর ছেলের মার্কশিট, আরে রেজাল্ট এনেছিস? সেটা বলবি, কি সব বলছি? ওই ইংলিশ কথা বলছি, বলতে পারি। শোনা বাইরে, আমার ছেলে আমার এই উপরে গেলে তুলে দে, আমার মনটা বাঁচা হয়। তুই গোবিন্দ, আবার 8, 2, 9, 7 অঙ্কে 0। এগুলো মনে শোনা শোনা শোনা, এই আমার ছেলে আমার কথা দিচ্ছে, বুঝছিস? কথা দিচ্ছে যে এবারও ভালো করেই পাস দেবে। আমার কথা থেকে বোঝার চেষ্টা করছি। ভাই 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 ভাই, আমি তো রিকোয়েস্ট করতেছি ভাই, আমার ছেলে উড়ে গেলে তুলে আমার মনটা বাঁচা ভাই। গোবিন্দ, তুই আমার ছোটবেলার বন্ধু, একটা রিকোয়েস্ট নিয়ে এলি, কিন্তু যে রিকোয়েস্ট নিয়ে এলি সেটা যদি আমি রাখি তোর ছেলের কোনো উপকার হবে না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে। কি বলছিস বুঝতে পারি। আচ্ছা, একটা ছেলে উগড়ে গেলে সে তুলি দিলি, তা খেতিটাকে ভাবে বলবি?
একটু বোঝার চেষ্টা কর, একটু মাথাটা ঠান্ডা কর, ধৈর্য ধরে শোন। বুঝাবো। তোর ছেলে ক্লাস 9 দুবার ফেল করে বসে আছে, এরপরে ক্লাস 10। আরে বাবু কোনে হাবুডুবু খাবে, আমি সব সামলে দেবো, তুই সামলে দিবি। হ্যাঁ, দেখ গোবিন্দ, প্রথমত প্রমোশন মানে উপরে ক্লাসে তুলে দেওয়া সে ক্ষমতা আমার হাতে নেই, সেটা পারে একমতো হেড স্যার, কিন্তু তোর ছেলেদের নাম্বার আমার সেদিন খুব ভালো করে জানে যে তুই আমার ন্যাংটোবেলার বন্ধু, আমি ওরে কথা দিয়ে এখানে এসেছি। এখন তুই যদি বলিস ভাই 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 যে ভাই ওরে ওরে ক্লাসে তুলে দে ভাই, আমার মাথা খারাপ হয়েছে গোবিন্দ। হ্যাঁ, তোর ছেলে 2, 3, 4, 5 করে নাম্বার পেয়েছে, তাকে কে প্রমোশন দেবে? তুই দিবি। হ্যাঁ তুই দিবি। আরে বাবা তুই তো স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নাকি? আচ্ছা তুই বললি তোর হেডমাস্টার তোর কথা ফেলতে পারবি? বললি সম্ভব না, কিছু মনে করিস না গোবিন্দ, কোনোভাবেই সম্ভব না। আমি এরকম কোনো রিকোয়েস্ট আমি একসাথে কিছুতেই করতে পারবো না। না রে গোবিন্দ, তুই তো এলাকার পঞ্চায়েত প্রধান, তুই নিজেকে একবার বলে দেখ না একসাথে। সে কি আমি বলে দিই ভেবেছিস? আমি তো স্কুলের সেক্রেটারি দিয়ে বলে দিচ্ছি, সোজা নাকের উপর বলতেছে পারবে না। আর তুই বলতেছিস আবার তার ধারে বলবি না, সে আমার কথা শুনবে? ও সব আবার অন্য পার্টি করে না। একজন শিক্ষক সম্পর্কে এসব তুই কি বলছিস? তুই একজন জনপ্রতিনিধি, শিক্ষিত মানুষকে সম্মান দিয়ে কথা বলতেছে। ছাড় দিনি, ও শিক্ষিত দেখাচ্ছি বুঝলি, শিক্ষিত দেখাচ্ছি। হ্যাঁ শিক্ষিত দেখাচ্ছে, ওরে কয়েকটা জন শিক্ষিত না গলা দড়ি দিয়ে আবার গোল ঘরে গরু ছাগল সবাই পুষতে পারি বুঝছিস? কি বললি? তুই আমার ছোটবেলার বন্ধু, তোর কি আমি উল্টা সিধা বলতে পারি বল? আরে বাবা আমি তো বলছি হেড ছাড়ি। হ্যাঁ তুই কাকে কি বলছিস সেটা বোঝার মতো ক্ষমতা তোর নেই, জানি গোবিন্দ। তুই এখন অনেক বড় মানুষ, তোর হাতে অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা। হ্যাঁ, তুই আমাদের মতো শিক্ষিত মানুষদের গলায় দড়ি দিয়ে তোর গোয়াল ঘরে পুষতেই পারিস, কিন্তু তুই বলবি একটা ছেলে উপরে গেলে সে তুলে দিবি, ওই হেড স্যার কোন পাকা ধারে বইটা পড়বে? ওই হেডমাস্টারটাই হচ্ছে হারামি হারবাস্ক, স্কুলটা একদম শেষ করে দিচ্ছে। গোবিন্দ একদম বাজে কথা বলিস না, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। এই হেড স্যার এই স্কুলে আসার পর এই স্কুলের কত উন্নতি হয়েছে জানিস? জানিস এই স্কুলের ছেলেমেয়েরা কত ভালো রেজাল্ট করছে জানিস তুই? জানি এসব খবর তো রাখার কথাও না, তুই সব কেন রাখবি? কিন্তু একটা কথা তোকে বলি, কোন শিক্ষিত মানুষকে যদি সম্মান নাও দিতে পারিস, বিনা কারণে তাকে অসম্মানটা অন্তত করিস না। বারে 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 বাহ, বারে বন্ধু বাহ বাহ। হ্যাঁ বলি একদিন বাদে আমি তোর ন্যাংটোবেলার বন্ধু তোর ধারে আমার সেলচার করবি? এই দাদা রে, আমার সেলচার তোর ভাইপো হয় নাকি? সেই ভাইপোর থেকে তোর স্কুলের হেডমাস্টার তোর কাছে আমি আপন হয়ে গেছি। হ্যাঁ তুই তার গুলোকে তোর করতেছিস? বেশ তবে তাই কর। তবে একটা কথা খুব শুনি রাখতে রে, তোদের ওই হেড স্যাররে কিন্তু আমি স্কুল থেকে তেইরে দেই ছাড়ব। আর জন্য যদি আমার ছেলের লেখাপড়া বন্ধ করতে হয় তাই করবো। হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ সেটাই কর, সেটাই কর। নিজে লেখাপড়া না শিখে অশিক্ষিত থেকে যে ভুলটা করেছিস, তোর ছেলের ব্যাপারে সেই ভুলটা আবার কর। কি বলি কি বলি, এই লেখাপড়া না শিখি আমি ভুল করেছি। লেখাপড়া শিখলে আমি কি হতো? কি হতো এখন তোর মতো একজন 2 পয়সার স্কুল মাস্টার হতো। আর লেখাপড়া না শিখি এই দেখ প্রধান হয়েছি রে, প্রধান প্রধান। হ্যাঁ থানার বড়বাবু থেকে ভিডিও খায় ওই লেখাপড়া মানুষগুলো আমার দেখি না সম্মান দিয়ে কথা পায়, বুঝলি? সম্মান দিয়ে কথা বলে। আমি আমার রাস্তাতে হেঁটে যাই, রাস্তায় যারা বেরিয়ে থাকে 2 হাত কপালে তুলি পেন নাম করে, পেন নাম করে। হ্যাঁ কোনো সমস্যা হলে সব আমার কাছে দৌড়ে আসে রে, আমার কাছে দৌড়ে আসে। তার মানে তুই বলতে চাস তুই যদি পড়াশোনা করতিস, মানে শিক্ষিত হতিস, তাহলে বোধহয় পঞ্চায়েত প্রধান হতে পারতিস না রে? মানে মানে প্রতিটা মানুষের জন্য শিক্ষাটা প্রয়োজন রে। হ্যাঁ প্রয়োজন। ওই যে বিডিও সাহেব, থানার যাদের কথা বললি, ওনারা অনেক লেখাপড়া করে অনেক ট্রেনিং নিয়ে তবে তবে পদে গিয়ে বসেছে। প্রত্যেকটা জনপ্রতিনিধি, নেতা, মন্ত্রী তাদেরও শিক্ষিত হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের পুরা দেশেতে এমন কোনো নিয়ম নেই, তাই লেখাপড়া না শিখে অশিক্ষিত থেকেও তুই ওই পঞ্চায়েত প্রধানের চেয়ারে গিয়ে বসেছিস।
আর আমাদের মতো শিক্ষিত মানুষদের গরু ছাগল বলে গাল দিচ্ছিস। একটা কথা বলতো গোবিন্দ, তুই তাহলে কেন তোর ছেলেকে স্কুলে পাঠাচ্ছিস? ছাত্রী তোর আর জ্ঞান দিতে হবে। তোর কাছে আশাটাই দেখতেছি আমার ভুল হয়েছে। ঠিক আছে সরি, ছেলেকে একটু বুঝিয়ে বল যেন সে মন দিয়ে লেখাপড়াটা করে, তাহলে তার বাবাকে দৌড়ে এসে কারো হাত পা ধরতে হবে না। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তুই? হ্যাঁ, আমি তোকে হাতে পায়ে ধরতে হয়েছি? আরে কি ক্ষমতা আছে না তোর? হ্যাঁ, দেখছো 2 বছর স্কুল মাস্টারের হাতে পায়ে ধরতে আসবো? একটা কথা কান খুলি ধরে রাখতে হবে, কাউকে থানায় ধরে নিয়ে গেলি না, আমি বললি থানায় বড়বাবু এক কথা তাহলে ছাড়ি দেয়। হ্যাঁ, হাসপাতালে ভর্তি হলি, আমি বললি না তার স্পেশাল ট্রিটমেন্ট হয়, স্পেশাল ট্রিটমেন্ট হয়। কি ক্ষমতা আছে বললি তোর? হ্যাঁ, কি ক্ষমতা আছে? পানি কেউ থানায় ধরে নিয়ে গেলে ছাড়ায় আনতি? হ্যাঁ, পানি কেউ হাসপাতালে ভর্তি হলি, তোর কথা বললি কেউ স্পেশাল ট্রিটমেন্ট করবে? কোনো ক্ষমতা নেই তোর, কোনো ক্ষমতা নেই। পানি কাউকে একটা বিপিএল কার্ড করায় দিবি? পারবি কাউকে একটা ওই লোন করাই দিদি? পারবি বিধবা ভাড়া খাট করাই দিবি? পারি কিচ্ছু পারবি তোর? কি ক্ষমতা জমা দিত? কি ক্ষমতা? নেই কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই, আমার কোনো ক্ষমতা নেই। আমি কেন? আমার মতো কোন শিক্ষিত মানুষের হাতে কোনো ক্ষমতা নেই, কোনো সমস্ত ক্ষমতা যে তোদের মতো অশিক্ষিত নেতা মন্ত্রী এদের হাতেই সমস্ত ক্ষমতা। আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। দেখলি তো? তবে গোবিন্দ একটা ক্ষমতা তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, তা না হয় তুই সকালে আমার বাড়িতে দৌড়ে এলি কেন? কয়েক বছরের মধ্যে লেখাপড়া শিখিয়ে তোর ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি আমি পারি, সেটা তুই পারবি না রে গোবিন্দ? দেখ, আমার সেই কথা তোরা না ভাবিও চলবে। শোন, পয়সা খরচা করলি না, আমার ছেলের জন্য অনেক সার্টিফিকেট আমি কিনতে পারবো। হ্যাঁ, কিনতে পারবো, তোকে দরকার হবে নি। চলে ভালো কথা। আরে শুনলাম তুই নাকি গতকাল মন্ডল বলে গেছিলিস? হ্যাঁ? সেখানে গিয়ে কিছু মানুষের মাথার পোকা নিয়ে নিয়েছিস? হ্যাঁ, ফ্রিতে কোচিং ক্লাস কর, হ্যাঁ, ফ্রিতে লাতা গানা শেখাবি? হ্যাঁ, আরো অনেক কথাই শুনলাম রে জানি। তবে একটা কথা শুনি না, সবে তো কতদিন হলো এখানে এইছিস, নেতা হতে যাসনি রে, নেতা হতে যাসনি। বড় বিপদে পড়ে যাবি রে, বুঝলি, বড় বিপদে পড়িস। হ্যাঁ, আর একটা কথা কান করে শুনি না, আমি না বললি না এ গায়ের একটা গাছের পাতাও নড়ে। হ্যাঁ, আমি না বললি এ গায়ের একটা গাছের পাতাও নড়ে রে। সবে তো কতদিন হলো এখানে এসেছিস, তুই আমার ছোটবেলার বলি, তাই তোরে সাবধান করতে। হ্যাঁ, সাবধান করতে। আর তোর এই মাথা ওটারে তো আমি স্কুল থেকে তেই ছাড়ব, তেই ছাড়ব। তুই আমার ছোটবেলার বন্ধু, তাই তোরে সাবধান করতিস। তুই এমন কিছু করিস নি যাতে তোরেও আমার, হ্যাঁ, সাবধানে থাকিস। যেরমটি বললাম সেরমটি শুনিস। তৈরি সরি, দাঁড়া গোবিন্দ, দাঁড়া। সমস্যা গোবিন্দ যেগুলো নিয়ে এসেছে সেগুলো ভেতর থেকে নিয়ে এসো। আমি যেটা বললাম সেটা করো, যাও নিয়ে এসো।
এগুলো ধর, এগুলো জেনেছিস না এর মধ্যে ভালোবাসা, বিশ্বাস, তার কোনো মিষ্টি স্বাদ নেই। এর মধ্যে আছে অশিক্ষা, রাজনীতিক উদ্ভত্তের কটু স্বাদ। এগুলো আমি কোথেকে নিতে পারবো? নেবে রে বেশ মিষ্টি মিষ্টি দেখুন তো ওঠা ছোটবেলার বন্ধুদের ভালোবেসে এনেছিল মিলি মিষ্টি। রাস্তায় কোনো গরু ছাগলে পাবো, তাদের এই মিষ্টিটা খেয়ে দেবে। আর এই শাড়িটা রাস্তায় কোনো মহিলারা দেখি না, সেটা বলে মাথায় তুলি রাখবে। পায়েল, পায়েল তোমার মনে পড়ে সেই ছেলেবেলায় আমরা রবীন্দ্রনাথের সেই রবিবার নাটকটা করেছিলাম, যদিও সেটা নাটক ছিল না, সেটা নাট্যরূপ আর কি। পায়েল বলছে মনে পড়ে না আবার? তখন থেকে তো তোমার গলার ফ্যানের সংখ্যা বাড়তে লাগলো। মানে শ্যামল হাসছে। তবে বলো কিসব ছিল জানো ডায়লগগুলো? সেই অসভ্য ছেলেটারও তুমি চোখ টেনেছো বিভা। আমার মধ্যে হারিয়ে গেছে। লিখুন লিখুন, আরে ওসাই জীবন জমিয়ে লিখে যান, যা খরচ হয় আমি স্পন্সর। আরে 20-30 হাজার টাকা খরচ করে স্মৃতিস্তম্ভ করলাম। কি বলছে তোর ডাকাত? বলছে তোমায় ছেড়ে পারবো না গা, পারবো না গা। বাঁচবো না গা? তোমায় ছেড়ে ডাকাত বৌদিকে বলছে? আর বৌদি বলছে দুষ্টু কি করছো? একটু সমস্যা হচ্ছে, আমাদের বেশিরভাগ নাটকের দৈর্ঘ্য একটু বেশি হয়ে যায়, সেই জন্য ছোট নাটক আমাদের খুব একটা কিছু তৈরি নেই। আমরা কাকচরিত্র একদম ইচ্ছাকৃতভাবে কয়েকটা জায়গায় ডাক পাওয়ার স্বার্থে তৈরি করেছি এক, আর যা চলছে সমাজে সেটাকে আরেকবার খোঁচা দেওয়ার জন্য তৈরি করেছি দুই। এখানেই আপনাদের ভালো লাগলে জানাবেন, মন্দ দিকগুলো অবশ্যই তুলে ধরবেন আমাদের পরবর্তী প্রযোজনে যাতে আরো ভালো হয়, তার জন্য আপনাদের মতামত কামনা। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরবদান, নিজেরকে বলি করি অপমান। নিজের করিতে গৌরবদান, নিজেরকে বলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে আমার। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আয় গো আয়, আয় গো
কোথাও ঘুরে আসি শহরে ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে। আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোঁপাটা বেঁধে নিয়ে ঠান্ডা হাওয়া। শুরু কর। হ্যাঁ শুরু কর শুরু কর। হ্যাঁ, যে সমস্ত মহাশয় ও মহাশয়গণ মাস্ক না পরে উৎসবে বা অন্য যে কোনো সময় বাড়ির বাইরে বেরোবেন, প্রাথমিকভাবে তিনি কোভিড ভাইরাস আধুনিকতার নামে ভোগ করে পৃথিবীর ধ্বংসের গতিকে ত্বরান্বিত করছে। কবি জীবনানন্দের ভাষায় পৃথিবীর এখন গভীর থেকে গভীরতর অসুখ। ঠিক। তাই তোমাদের কাছে আমার আবেদন, মানুষের বোধ জাগাতে, ঘুম ভাঙাতে বিশ্ব পরিবেশ নিয়ে একটা জব্বর খেলা বানাও, যাতে মানুষের ঘুম ভাঙে। আর ঘুমোলে চলবে না গো। গাছপালা, পশু পাখি, পুকুর নালা জলের টাঙ্কি, সাধু বাবার খেলায় ফাঁকি, পরিবেশ গেল স্বাস্থ্য গেল, ডাগের ছোবর জীবন নিল, পরমাণু অস্ত্রের সাজলো দেশ। আর আপনি আমি আছি বেশ। আমরা কিন্তু চুপ করে এগিয়ে না গিয়ে বানিয়ে ফেলছি নাটক পরিবেশ এক, যে আমরা হাটে ঘাটে মাঠে মঞ্চে যেখানে খুশি আমরা দেখাতে পারি। আরে বাবুদের শুধু এসব গল্পই শোনাবি, খেলাটা দেখাবি। আরে সরি সরি, ভুল হয়ে গেছে। তা বাবুরা, দাদারা, দিদিরা, চুপটি করে বসে দাঁড়িয়ে দেখুন আমাদের এই খেলা। ভালো লাগলে বলবেন সবাইকে আমাদের এই নাটকের কথা। বাবুদের একটা প্রশ্ন করি, বলুন তো বাবুরা, মানুষ যে ডালে বসে সেই ডাল কখনো কাটে? হ্যাঁ কাটে। কাটে মানে কাটছে। কাটছে। দেখুন দেখুন দাদারা বাবুরা। দীপক দত্ত একলব্য, সন্তোষ দত্ত একলব্য, সৌম্যজিৎ চ্যাটার্জি একলব্য, বিশ্বজিৎ ব্যানার্জি একলব্য, মধুসূদন কুণ্ডু। মানে বোলপুর শহরে যখন মাইকিং হচ্ছে আর কি, বা কেউ কেউ কানে আসছে বাপি কুণ্ডু, মনেই হতে পারে যে একটা বেশ তরতাজা ছেলে আসবে, কিন্তু এই নামটা নাটকের প্রয়োজনে কবে ও ফুল দিয়ে ফুলটা নাম বিভাস বিষ্ণু চৌধুরী পথনাটক নির্দেশক, তিনি তুলে দেবেন স্মারক। ও আমার সন্তান। সন্তান নিচে শালা বাংলা গান টানলো, কোথায় আমাকে একটু দিলে তা না? ডক 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 করে গোটা বোতলটা তোমাকে ঢাললো গো, শালা এক নম্বরে শুয়ারের বাচ্চা। ছি 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 ছি। তুমি না বেহুদা, তোমার মুখে কি ভাষা? দেব ভাষা কি একেবারে ভুলে গেছো? খিদে পেলে দেব ভাষা মায়ের ভোগে চলে যায় ভোগে। খুদা খুদা খুদা, এর যে বড় পাপ আর পৃথিবীতে নাই। আর দেখো ব্রহ্মা এত সব করলো, এই পেটটা যদি না আমারও তো কত ভালো হতো বলো দেখি। তা তুমি দেখবে কি না বলবে একটু নড়েছে নড়তে দাও। জ্বালাতন, এই তোমার হাতে পড়ে আমার হাড় মাংস চলে গেল। সারা বছর ধরে জ্বালা, 4 দিনের জন্য বাপের বাড়ি এসে নিষ্কৃতি পাবো, তার উপায় নেই। এখন এই রাতে ওনার জন্য খাবার খোঁজো। তা এতই যখন খিদে, তখন দেবতা হয়েছিল কেন? দেবতা কি আমি সাত করে হয়েছিলাম? সবাই মিলে ধরে বেন আমাকে করে দিল। তা তুমি দেখবে কি না? এতক্ষণ না দেখলে রিটার্ন ফ্লাইটে আমি কৈলাসে ফিরে যাব, তখন কিন্তু দুঃখ করে পার পাবে না বলে দিচ্ছে। হাড় ভাজা ভাজা করে খেলো। এই নাও, তোমার হাতে কি আছে? খুলে দেখো না, খালি হুকুম আর হুকুম। এটা দেখি। বিষ্ণু সুদর্শন চক্র দারুণ মধুর। কি চানাচুর চানাচুর চলবে নাকি? না না না, কিন্তু চানাচুর এলো কি করে? ওই যে দাদা ন্যাপলা রবি মালের চাক করে খেয়েছে তো, মাল খেলো মানুষ, চাক খাচ্ছে দেবতা। দেবতা বাবা করেছে, তাই তো বলি বড় বউ মানুষকে বিশ্বাস করি। খবরদার আমাকে বড় বউ বলে ডাকবে না। আমার সতীন আছে, গায়ে জ্বালা ধরে,
মাঝে মাঝে ভাবি তুমি তোমার মনে এত পাপ। এই দেখো, এই পাপপূর্ণ বলে পৃথিবীতে কিচ্ছু নেই, সবকিছুই আপেক্ষিক। আইনস্টাইন বলেছেন। আইনস্টাইন? আইনস্টাইন আবার কে? বৈজ্ঞানিক আপেক্ষিক তত্ত্ব ঝেড়ে পৃথিবীতে অক্ষয় হয়ে রয়েছে। আপেক্ষিক তত্ত্বটা কি? এই দেখো, সেটাও জানো না? এই ধরো কোনো পূর্ণিমা রাতে আমি তোমাকে নিয়ে কাটাচ্ছি, সেই রাতটা মনে 1 মিনিট। আর কোনো ভাত চাষি তার ছেলে তুলে নিয়ে বহু কষ্টে সেই রাতটা কাটাচ্ছে, সেই রাতটা মনে হবে বহু বছর। এটাই হলো গিয়ে আপেক্ষিক। না একটু বেটা দাদা স্যার, আর একটু কিনে মাছের মাথাটা আলুটা দিয়ে তুলে দিয়ে দাদা, সেটাই হবে। বাবা বা বাবা বা খাবার কোথায় পেলি বল দেখি? বাবুরা দিয়েছে। ও, বাবুরা দিয়েছে। বাবুদের বাড়ি তুই কাজ করিস? হ্যাঁ, বাবুদের বাড়ি কাজ করি। কত কাজ! বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, জল তোলা, সব কাজ করতে হয়। ও, এত কাজ করতে হয়? তাই বাবুরা তোকে কত ভালোবাসে, কত ভালো ভালো খাবার দিচ্ছে। না না, বাবুরা দেয়নি, ওগুলো পাতে পড়ে থাকে। পাতে পড়ে থাকে মানে? হ্যাঁ, ওরা যা খেতে না পেরে পাতে ফেলে রাখে, সেগুলো আমি কুড়িয়ে নিয়ে আসি। ওই যে মাছের মুড়োটা যেটা তুমি খাচ্ছ, ওটা তো ওই বাড়ির বড়বাবু ডাকলেই বলে একটু চুষে ছেড়ে দিয়েছে, আমি কিনে এনেছি। কি ভালো না? কি ভালো না? মানুষের চোষা জিনিস। মেয়েদের অত সহজে বোঝা যায় না, বোঝার চেষ্টাও করো না। শুনে বড় প্রীত হল। অনেক চাষিদের রক্ত ঝরেছে। পায়ে মারেছে গো, ভুসির একটা ঘুষ করে দিয়েছে। দেখে যান, চরণ ধুলো রেখে যান, সে ধুলো মাথায় ভদ্রজন আমরা সদাপূজন, আমরা বেশি চরণে ধুলোরে। আজকের নয়, 1000 বছর হবে তাই মুখে সমাজের চিনে। ভদ্রজন আমরা ঘনা বলে দেয়, না চাবি হারাইলো কোথা কাকানের চুলকায়। আকাশ জুড়ে ম্যাচ করলে বৃষ্টি নামে, ও ভাই বৃষ্টি নামে। আন গেছে ঠাকুর গাইলে কি বাদে, চাষা ছিল এমন অনেক জটিল বিষয়, লোক দর্পণে লোক দর্পণে তার চোখার গরম করে বেলায় মনে। চাষা ছিল রনাকার নাম, ও ভাই রনাকার নাম। বুদ্ধি শুদ্ধি যখন ছিল, ছিল তার সোনা। একটা চাষা ছিল। আরে বেশ, আমাদের খাতের কাজটা করে দিবি না, আমাদের সংসারটা চালিয়ে দিবি। বলছিলাম একবার গুনে। আচ্ছা, আমি কতবার বলবো? ওরে আমি গুনতে জানি না, মন্টু কিছুই জানি না। কি কাম কর না তো? হ্যাঁ গো, এই কথা বললে কে মানবে? তোমার কথা মতো হাড়ু দৌড় নাচতে বেটে খুঁজে ফেলেছি। ধরে পেলে? কেন পেলে? হ্যাঁ ধমদা, কেন পেলে? আরে আর বললাম মাথাটা তো খাটা,
আরে হারু বলতে যাই কোথায়? ঘরের বউ কোথায় যাবে? ঘরে থাকে। তাহলে ঘরে করে তো কি? ওই ঘরের কাজ রান্না বান্না এইসব। তাইলে ওই অতটুকু লাচ্ছাবি পড়লে পড়বে কোথা? রান্নাশালে নয়তো আশেপাশে লাগাতে। আচ্ছা এর মধ্যে গুণাগুণির কি রয়েছে? মাথা মুটা ডান কোথায় না? হাগো ভাঙা। হ্যাঁ ওই মালতী জি রাঁধে না? এই ওইটুকু ছোট বিটি ছেলে সে আবার রান্না করবে কি রে? খুব শীঘ্রই তোমায় ধরতে হবে অন্য রাস্তা। চোর ধরতে না পারলে নতুন মন্ত্রী নিয়োগ, তুমি বিয়োগ, শাসন ব্যবস্থা সাজাবো ঢেলে, দুর্নীতিবাজ দেবো ফেলে, গণতন্ত্র বাঁচবে। এই আমি হাঁটলে সবাই হাঁটবে। এত অনুগত বসঙ্গত সব হাড় বজ্জাত বেটারা অতিবদ। হায় 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 আমার গজ মুক্ত নাই। আর মাত্র 3টি দিবস সময় দিন, ইয়ার মধ্যে অবশ্যই গ্রেফতার হইবে চোর। এটা কত নম্বর ধাপ্পা তোর? ধৈর্য গেল গেল মান, তিষ্ঠতে নারী ঘরে গেল কান। বড় ভয়ানক এ শব্দ, রাজা মহারাজা এর কাছে সব জব্দ। রাজা মশাই, রানীমা আপনাকে একবার অন্তঃপুরে ডাকছেন। এই রে আবার হবে শুধু রক্ষা করো রক্ষা করো। মন্ত্রী মশাই আমি তাহলে অন্তঃপুরে যাই। 3 দিনের মধ্যেই মুক্ত চোর, 2 আমার চাই, আমার ধৈর্য বেশি নাই। জ্যোতিষী আমার লোক পাঠিয়েছি, এখন আসিয়া পৌঁছাইল না। মন্ত্রী মশাই, দুজন জ্যোতিষী আপনার সাথে দেখা করতে এসেছে। আসিয়াছেন চোরা জ্যোতিষী, চোরা জ্যোতিষী। যাও লইয়া আসো, তবে লইয়া আসো। কি যে করিব, কাহাকে ধরিব, আমার তো কিছুই বোধগম্য হইতেছে না। আরে আসুন 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 আসুন। আপনার নাম? আগে আমার তো কিছুই বোধগম্য হইতেছে না। নিবাস? ওরে বাবা, পরিচয় জানিয়ে কোনো লাভ নাই। সব প্রশ্নের উত্তরে একই রকম শব্দের জবাব। আমার তো কিছুই বোধগম্য হইতেছে না। ব্যক্তিগত জানি জানবে। আচ্ছা আচ্ছা, আপনি জ্যোতিষ চর্চার কার্যে কতদিন ধরিয়া নিযুক্ত আছেন? মাতার যত্ন হইতে পড়িয়া? বেশ বেশ, উত্তম উত্তম। আপনার নাম? সারিয়েছে, ইহার কথা তো কিছুই বোধগম্য হইতেছে না। আচ্ছা আচ্ছা, আপনি গণনা করিতে পারেন কি? নিচে নিচে বিশেষণে কেন কাদক হয়, গণনা শুরু করলেই হয়। করি শুরু। জয় গুরু জয় গুরু। এই মাঠ কথারে গুণ বাজারে যেটাই সাথে ঘুরি, বলতে পারি কে করেছে চুরি। এই কথাটা বলতে আমার ভক্ত লাগে ভোর। শুনবে রাজা শুনবে নাকি পৌঁছে কাটায় চোর। দেখবে রাজা দেখবে নাকি দেখবে নাকি জাদু। চুরছে কাটা কেমন মজা সেজে রয়েছে সাধু। চুপ বন্ধ চুটা কাটে চুপ মাছের পিছে মধ্যবিত্ত পোকা রয়েছে তার কাছে পগেছে না। দক্ষিণ পাড়ে ভেঙা তার কাছে নিচে একটা ছোট বড় বাস পেতে পারে। এই কেঁচো সবটা ছুটিয়ে আদেশ করবো আমি, তুমি ফুটিয়া যাও।
এই জলদি যাও, গজমুক্ত লাও। রাজামশাই, রানীমা আপনাকে শয়নকক্ষে ডাকছে। রানীকে বলো ব্যস্ত আছি, যাচ্ছি পরে। রানীকে বলো থাকতে শুয়ে করে। রাজামশাই, বেলডাঙ্গার জমিটা নিয়ে বিবাদের মীমাংসা করতে যাদেরকে আসতে বলেছিলেন তারা সকলেই এসেছে। তাদেরকে কি পাঠিয়ে দেবো মহারাজ? না, থাকতে বলো বাইরে। ওরে মুক্ত পেরিয়ে আয় রে। মহারাজ, এই সেই গজমুক্ত তাল গাছের নিচে পোঁতা ছিল। সাবাস সাবাস জ্যোতিষী, সাবাস। চোরের নাম কি? কোথায় তার আবাস? বলছিলাম কি, ওই যে অনেকদিন শিবলিঙ্গের আধারে পড়েছিল তো, হাওয়া বাতাস খাবার লেগে তাই নিজে নিজেই প্রাসাদের বাইরে চলে যায়। রসিকতা হচ্ছে আমার সাথে? হাত করা পরাবো তোমার হাতে। শীঘ্রই বল কোন বেটা চোর, নইলে গদ্দান যাবে তো। চোরের নামে কিছুতেই বলতে পারবে। আচ্ছা, চোরের নামটা কেন বলছো না? চোর কি তোমার বিয়াই? নাম না বলা তো পাবে না তুমি রেহাই। আজ আমাকে ছেড়ে দিন। শাস্ত্র যদি আমি ঘর ফিরে না যাই, তাহলে মাঝ রেখে আমার ঘরে আগুন লেগে যেতে পারে, আর আমি না গেলে সে আগুনকে কে নেভাবে? উত্তম উত্তম উত্তম, আরেকবার পরীক্ষা হোক। এ সত্যি জ্যোতিষ না জালি লোক? মাঝরাতে ওর ঘরে লেগেছে কিনা আগুন, তা জানবার জন্য সকলের রাতে যাবে। রাজামশাই, এক্ষণে জ্যোতিষী গেলে কি করিব, একটা কিছু সিদ্ধান্ত দিন। আমার তো কিছুই বোধগম্য হইতেছে না। আমি এটেছি অন্যরকম ফন্দি। ওকে এক্ষুনি করে ফেলো বন্দি। চোরের নাম ও ঠিকানা ওকে হবেই হবে বলতে। ও আমাকে সাহায্য করবে আইনের পথে চলতে। এই, ওকে নিয়ে যাও, আটক করে এই আদেশ নাও। মন্ত্রী, কোথায় সেই জাতীয় চোর যাকে গ্রেফতার করেছিলে কাল রাতে? এক্ষুনি নিয়ে আসবে সাথে। সামান্য একটু সততার অভাবে বিপন্ন আমার দেশ। এমন চলতে দিলে তো দুদিনেই অস্তিত্ব শেষ। রাজামশাই, রানীমা আপনাকে অন্তঃপুরে। বাপের নাম খুঁজবে? বল বল মোরে, বল নম্র গলায়। গজমুক্ত পুতলি কেন তাল গাছের তলায়? বিশ্বাস করেন মহারাজ, আমি আপনার গজমুক্ত করে নাই চুরি। মিথ্যের ফুলঝুরি। যার অর্থ তুমি বলিতে চাও যে তুমি চোর নয়? আগে আমি চোর, আমি চোর, আমার বাবা চোর, তার বাবা চোর, তার বাবা চোর, তার বাবা চোর, তার আরে বাবা, বুঝেছি। দুনিয়ায় যত আছে চোর সবাই বাবা তো। আগে ঠিকই বেটে। হ্যাঁ, চুরি করে আমার বংশগত পিসা বেটেছে। তুমি যাই বলেন মহারাজ, জীবনে অনেক গজ চুরি করেছি, অনেক মুক্ত চুরি করেছি, কিন্তু গজ আর মুক্ত একসাথে চুরি করে নাই। উত্তম উত্তম উত্তম, নিজের মুখেই স্বীকার করছে যখন তুমি চোর, আর কোনো সংশয় নাই। তোমার মতো চোরেরাই আইন শৃঙ্খলা করছে নিলাম, তাই তোমায় আমি শাস্তি স্বরূপ ফাঁসির হুকুম দিলাম। হুজুর, হুজুর ক্ষমা করে দেন, হুজুর, হুজুর ক্ষমা করে দেন, হুজুর, বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মারা যাবো হুজুর। হুজুর, এতকাল আপনার রাজত্বে যে যার জীবিকা নিয়ে বেঁচে থাকতে পারতো, চাষা চাষ করে, কুমোর হাঁড়ি করে, তাঁতি তাঁত বুনে, তেমনি তো আমার জীবিকা ছিল চুরি করা। আমি তো সেই নিয়ম মেনে চলছি হুজুর। দেবু বলি, যদি চুরির সঠিক প্রমাণ পান তবে আমার ফাঁসি দেন। আর না, বন্ধ করো কান্না। তুমি কি মেয়ে? নাম জাদা চোর কি দুর্বল দেখছে? কাঁদবে না, কাঁদবে না। ফাঁসির আদেশ শিথিল হলো, প্রাণে তুমি বাঁচবে। এই, আজ রাতে কেউ রেখে দাও জ্যোতিষের সাথে, কাল সকালে দেব রায়। এবার আমি অন্তঃপুরে যা। নানা তেরে নানা তেরে নানা তেরে না। ওরে বেটা চোর, আজ রক্ষে নেই। রাজার দ্রব্য করে চুরি, রাজাকে তো ছিল না। তেরে নানা তেরে নানা তেরে নানা তেরে না। চুরি করে পড়লে ধরা, পিটিয়ে তাকে মারো। মন্ত্রী কিংবা আমলা হোক, রক্ষে নেই কারণ। কেমন বলেছি কথাটা, বেড়ে না? তেরে নানা তেরে নানা তেরে নানা তেরে না। হ্যাঁ, তেরে নানা তেরে নানা তেরে নানা তেরে না। সভা সদগণ ধৈর্য ধরে দেখুন সে কি শাস্তি হয় পারি। রায় জানাবো বিচারে, আসামি করো হাজির। এই চল চল, কাজটা তো রাজমশাই, রাজমশাই, আপনি তো খুব ভালো করে জানেন যে আমি আপনার একান্ত বিশ্বস্ত ও অনুগত, সৎ ও পবিত্র। অকারণে হচ্ছে কেন চঞ্চল, করছো কেন ছটফট? তোমার সততাই তো গণতন্ত্রের সম্মান। ধনঞ্জয় সহ চোরকে এখানে আসতে বলা হোক। শ্রীযুক্ত ধনঞ্জয় ও শ্রীহীন চোরকে কেবলমাত্র বিচারের রায় জানতে রাষ্ট্রসভায় আসতে নির্দেশ দেওয়া হচ্ছে।
মতো দুর্নীতিগ্রস্তকে বাঁচিয়ে রাখা অর্থহীন। আমার বিচারে তুমি চোর এবং অসৎ, অতএব ফাঁসির হুকুমই বলবৎ। আমিও কাল সারা রাত ভেবে ভেবে দেখলাম আমার এই ভিত্তিটা যদি খোয়া যায় তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। তাই মহারাজ, মরার আগে আপনার কাছে আমার একটাই আবেদন। করো তুমি নিবেদন। মহারাজ, আমি আমার বংশের রীতি অনুযায়ী এক মহামন্ত্র আয়ত্ত করেছি, যে মন্ত্রের জোরে পাড়া প্রতিবেশীকে ঘুম পাড়িয়ে নিঃশব্দে সবকিছু হাতে নিতে পারতাম। কেউ কিছু বুঝতে লাগতো কোত্থেকে কি হয়ে গেল। তা আমি মরে গেলে সেই মহামন্ত্রের বীজ এই পৃথিবী থেকে হারিয়ে যাবে। তাই মরার আগে আপনাকে কিংবা মহামন্ত্রীকে সেই মহামন্ত্রের বীজ দিয়ে দিতে চাই। মহারাজ, আপনার সেই মহামন্ত্রের বীজ শত্রুতে প্রয়োগ করে অনায়াসে যুদ্ধে জয়লাভ করতে পারবেন। এমনকি চুরি সব প্রমাণপত্র লোপাট করে দিয়ে দিব্যি হেসে খেলে ঘুরে বেড়াইতে পারবে। যদিও তুমি চোর, মানুষ হিসেবে জঘন্য, দেশদ্রোহী এবং নগণ্য, তবু জীবন তোমার খানিকটা ধন্য অন্তিম লগ্নে শুভবুদ্ধির জন্য। হে প্রতিষ্ঠিত চোর, হে প্রতিষ্ঠিত চোর, আমি সেই প্রথম প্রার্থী, আপনার কাছে আসিয়াছি ভিক্ষা চাইতে। সেই মন্ত্র দেখো দেখো কি সাংঘাতিক যন্ত্র। ওরে যা থাকতে মন্ত্রী আগে ছোটে, দেশের গণতন্ত্র কিছু নেই মোটে। দাও চোর, আমাকে দাও। মন্ত্রী তুমি বাইরে যাও, আমি সবাইকে যেতে বলেছি বাইরে। আইর বুকে আমার আইরে। মহারাজ, এই মন্ত্র ধারণ করার আগে একটা শর্ত রয়েছে। বলে ফেলো না, তোমার শর্তটা কি? এই ফাঁসির হুকুম মুকুম নাকি? না 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 না, এই মন্ত্র সেই ধারণ করতে পারবে হ্যাঁ, যে বলে সজ্ঞানে কোনদিন কাউকে ঠকায় না, কোনো চুরি করে নাই। এইসব জেনেও যদি কেউ মিথ্যে ছলনা করে এই মন্ত্র ধারণ করে, তাহলে সে মন্ত্র ধারণ করার সাথে সাথে পুড়ে হয়ে যাবে ছাই। মন্ত্রীটা যে এই মন্ত্রী, তুমি করো মন্ত্র গ্রহণ, লাগাও দেশের কাজে। বাজনদারদের বললে যেন সানাই বাজে। এই ড্যাং 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 ড্যাং, এই ড্যাং 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 ড্যাং। শাসক যদি শস্য ক্ষয় খেয়ে যেতে তার ঠাই, রাজা সে তাড়াতাড়ি করবেন। মন্ত্র খুব দিন যাবে, বেশি ধরে রাখতে পারবো না, তাড়াতাড়ি করবেন। মন্ত্রী যাও, মন্ত্র নাও। বলেছিলাম কি, আমার তো কিছুই বোধগম্য মনে না। আপনি বর্তমান থাকিতে আমার নেওয়া কি স্বভাব হয়? আমি আদেশ করছি, তুমি করো ধারণ, আর করবো না। বলছিলাম কি, আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। আমি না একবার বিয়ে করেছিলাম, মানে চুরি করিয়াছিলাম। এই কায়না না কাই কায়না না কাই কায়না না কাই কাই, এই কায়না না কাই কায়না না কাই কায়না না কাই কাই। এই সময়ে সব গরিবের করবে ধরে ভাই, রাজা সে তাড়াতাড়ি করবেন। মন্ত্র খুব দিন যাবে, বেশি ধরে রাখতে পারবো না, তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি করবেন। মন্ত্রী তুমি চোর, একই দুর্যোগ্য। ছি 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 ছি। এ আমি শুনলাম কি দেশের মন্ত্রী হবে সৎ, এই ছিল আশা। তুমিও সারা চোর, মুখে সাধু ভাষা। এই টুনটুনা টুনটুনা টুনটুনা, যে আমি চোর, আমি অসৎ, আপনি যে চোর নহেন, আপনি যে অতীব সৎ, তাই রাজদরবারে প্রমাণ করুন। যান, অগ্রসর হন। না মানে কি হয়েছে জানো মন্ত্রী, আমিও না কিছু কিছু দ্রব্য ক্ষমতার বলে চুরি করে ফেলেছি। হ্যাঁ, আর অতি প্রিয় পুত্রের হাতে তুলে দিয়েছি বহু টাকা, যা কিনা রাজকোষের। কি ভাষা বলা, এমন তোর ভাষার ব্যবহার তো বক্তব্য শুনলে এই কায়না না কাই কায়না না কাই কায়না। করোনা আফসোস, সবই বেটার দোষ, বেটার ক্ষুদ্র চোর হারিয়ে এই কায়না না কাই কায়না না দিয়েছে। কাই কায়না না কাই কাই, এই কায়না না কাই কায়না না কাই কায়না না কাই কাই। এই সময়ে সব গরিবের করবে ধরে ভাই, রাজা সে তাড়াতাড়ি করুন। মন্ত্র খুব দিন গেছে, মন্ত্র চলে এসেছে, এই মন্ত্র পুরাই রক্ষা। তোর মন তোর চুলাই যাক। যা, মন্ত্র উড়ে গেল, বাঁচা গেল। বলো ভাই ধনা। দেশের যারা রাজা মন্ত্রী, দেশের যারা শ্রীযুক্ত, সুযোগ পেলে তারাই দেখি ধান্দাতে আর নিযুক্ত। এই তোমরা দুজন অমন করে করছো কেন কানাকানি? রাজা মন্ত্রীর এসব ব্যাপার হয় না যেন জানা জানি। না আমার ব্যাপারটা কি হচ্ছে তাইলে, মানে আমি সামান্য চোর বলে যদি আমার গদ্দান যাই, তাহলে আপনার আর বাবা, ক্ষণকাল দাও মুক্তি, বন্ধ রাখো তোমার ওই ক্ষুরধার যুক্তি। তোমার প্রতিটি শব্দের জোরে আমার মাথা ঘোরে। রাজামশাই, কাল গভীর রাতে ধনঞ্জয়ের বাড়ি পুড়ে হয়ে গেছে ছাই। বউ আমার বউ বেঁচে আছে, কিছু হয়নি তার।
গ্রামের লোকেরা শুধুমাত্র তাকেই বাঁচাতে পেরেছে। রাজদূত রাজদূত এই অগ্নিকাণ্ডের কারণ কি কিছু জানা গেছে? ইয়া কি নিছক দুর্ঘটনা না অন্য কিছু? মন্ত্রী মশাই, অনুমানে যতটুকু বোঝা গেছে তাতে আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছে। আর আগুন লাগিয়েছে ওই গ্রামেরই অনন্ত গুণী। গ্রামের লোকেরা তাকে মেরে একেবারে আত্মহত্যা করে ফেলেছে। এছাড়া বিশেষ আর কোনো খবর সংগ্রহ করা সম্ভব হয়নি। মন্ত্রী আগে চাই অর্থমৃত অনন্ত, পরে হবে সরকারি তদন্ত, আর তদন্তে না হলে ভুল অনন্ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দিচ্ছি মহারাজ। অনন্ত গুণীকে গ্রেফতার করিবার জন্য সৈন্য সহ আমি এক্ষুনি ধনঞ্জয়ের গ্রামে যাইতে চাই। মহারাজ আমাকে অনুমতি দিন মহারাজ, অনুমতি। মহারাজ আপনি কি ভিন্ন কিছু ভাবিতেছেন? হ্যাঁ, ভাবছি উনি কত বড় জ্যোতিষী ভাবো। কাল রাতেই উনি বলেছেন ওনার ঘরে লাগবে আগুন। না মহারাজ, আমি জ্যোতিষী নই, আমি অন্তর্যামী, আপনি জ্ঞানী, মহাজ্ঞানী, নির্ণয় নির্ভুল। আপনাকে আর চিনতে আমার হবে না কুকুর। পেলে আপনার মূল্যবান পরামর্শ, শাসক হিসেবে আমি হব আদর্শ। আপনি একমাত্র উপযুক্ত, তাই আজ হতে রাজ জ্যোতিষী রূপে আপনাকে করলাম নিযুক্ত। আবার গাধা। স্বগত উক্তি করা একদম বারণ, রাজা দেশ মানে না কোনো আপত্তির কারণ। না মহারাজ, বলছিলাম তুমি সামান্য চাষা, গায়ে চাষবাস করে খাই, সুযোগ আমি আমার গায়েই ফিরে যেতে চাই। ঠিক আছে, হবে তাই, ইহাতে আমার কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু মন্ত্রী আরেকটা জ্যোতিষী কোথায় পায়? মন্ত্রী বিজ্ঞপ্তি দাও, জ্যোতিষ চাই। যথাযোগ্য ভাস্কর রাজন। মন দিয়ে শোনো মন্ত্রী, আদেশ শোনো রাজা। ধনার হাতে তুলে দেবে স্বর্ণ মুদ্রা হাজার। শিলভান্ত রাজন, শিলভান্ত। জয় রাজেন্দ্রাজ, দয়াবান দানবীর দয়ালু মহারাজের জয়। মহারাজ, হ্যাঁ? মহারাজ আমার বিচারটা কি দেবে? তোমাকে হ্যাঁ, তোমাকে 10টা চুরি ধরা পড়লেও ছেড়ে দেওয়া হবে। এছাড়া ওকে দাও 10 চাল, গেলাস বাটি, একটি কাঁসার থাল, আর স্বর্ণ মুদ্রা 6টা। মহারাজ। আচ্ছা 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 আচ্ছা, এছাড়া ওকে দাও একটি বর্ষার ছত্র ও আমার স্বাক্ষর সহ প্রশংসাপত্র। আবার কেন? ভালোই তো হলো পুঁজি। তোমরা দুজন বাইরে যাও, আমি চোখ বুঝি। এক্ষুনি আপনি নিশ্চিন্তে চক্ষু খুলিতে পারেন, কেননা আপনার স্বীকৃতি ও সম্মানিতের প্রতিশ্রুতি আদের পরে পরে অতি সাধারণ চোর ছাড়িয়েছে আপনার সঙ্গ। তাহলে রাজসভা এখানেই ভঙ্গ। ও ভাই, বুদ্ধি হচ্ছে, ও ভাই বুদ্ধি হচ্ছে, আসল ব্যাপার মন্ত্র কিছুই নয়। বুদ্ধি দিয়ে করলে কারণ হবেই হবে জয়। ও ভাই যুক্তি হচ্ছে, ও ভাই যুক্তি হচ্ছে, সার কথা ভাই জ্যোতিষী নয়। ও ভাই যুক্তি হচ্ছে, ও ভাই যুক্তি হচ্ছে, সার কথা ভাই জ্যোতিষী নয়। যুক্তি দিয়ে বুঝলে কারণ হবেই হবে জয়। ও ভাই তথ্য থেকে, ও ভাই তথ্য থেকে সত্যে যাওয়ার নিয়ম মানা যায়। ও ভাই তথ্য থেকে, ও ভাই তথ্য থেকে সত্যে যাওয়ার নিয়ম মানা যায়। জানতে চাওয়ার ইচ্ছে তোকে বন্দি করতে নাই। আহা এই আসরে, আহা এই আসরে, আহা এই আসরে কারণ শুধু একটি কথাই কয়। আহা এই আসরে, আহা কি কথা? কি কথা? কি কথা বলো? মিথ্যা দিয়ে যায় না ঢাকা, সত্যের হয় জয়। মিথ্যা দিয়ে যায় না ঢাকা, সত্যেরই হয় জয়। মিথ্যা দিয়ে যায় না ঢাকা, সত্যেরই হয় জয়। আপনারা সবাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তুমি একটু সবারই পরিচয়টা করে দাও। নমস্কার, প্রথমে প্রদীপ রুজ থেকে শুরু করি। শুনলেন তোমার পরিচয়, তবু আবার বলছি, আমি প্রদীপ রুজ। আমি সৌমিত্র মুখার্জি। সারথী দাস। পীযূষ রায়। নমস্কার, জয়দেব সাহা। নমস্কার, স্বাধীন ঘোষ। পূজা ভান্ডারী। স্বপন রায়। পার্থপ্রতিম চৌধুরী। প্রদীপ মাঝি। প্রীতম সরকার। আমার খবর। পিন্ডিরা ইলোরা নাট্যদল আয়োজিত 6ম বর্ষ দুদিনের ভিলেজ থিয়েটার ফেস্টিভ্যাল শুরু হলো বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে। এই ভিলেজ থিয়েটার ফেস্টিভ্যালে দুদিনে 6টি নাট্যদল নাট্য মঞ্চস্থ করবেন। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার প্রবীর গুহ, বোলপুর পৌরসভার পৌরপতি
পর্ণা ঘোষ সহ আরও অন্যান্যরা। এই নাট্য উৎসবের মূল উদ্দেশ্য হল নাটকের প্রচার ও প্রসার ঘটানো এবং সাধারণ মানুষের কাছে মঞ্চে নাটক মঞ্চস্থ করে সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়া। প্রথম দিনের নাটক ছিল আলোর দিশা, অপেক্ষা ও কাক চরিত্র। দ্বিতীয় দিনের নাটক আছে পরিবেশ এক, দ্বিতীয় নাটক আনন্দময়ী, শেষ দিনের শেষ নাটক মহাজ্ঞানী। এই 6টি নাটক মঞ্চস্থ হবে এই উৎসর্গ মঞ্চেই। বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাট্যদলরা এই নাট্য উৎসবে অংশগ্রহণ করেন। কাটানোর একমাত্র উপায়, ফার্স্টেশন কাটানোর একমাত্র আনন্দে থাকার একমাত্র উপায়, লোনলিনেস কাটানোর একমাত্র উপায়, লেটস এনজয় দ্য পার্টি। কি হচ্ছে কেডা? দেখুন না দাদা, ছেলেটি আমার এদিকে সে সকাল থেকে জ্বরে ভুগছে, আর এই মানুষটি মদ খেয়ে অশান্তি করছে। নয়দা, তুই কিন্তু একদম ঠিক করছো না। এই তুই কে বলিস রে? তুই কে বলিস? শালা আমার ফ্যামিলির ব্যাপারে তুই ইন্টারফায়ার করছিস? চল হাট হাট এখান থেকে চল। আরে তুই হাতের বালা দুটো খুল। না, এই চুড়িগুলো আমি কিছুতেই তোমাকে দেবো না। খুল বলছি। না, এইগুলো আমার মায়ের শেষ সম্পদ, আমি তোমাকে এগুলো কিছুতেই দেবো না। খুলবি না? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এগুলো আমার মায়ের শেষ সম্পদ, আমি তোমার পায়ে পড়ছি, দোহাই তোমার, ছেড়ে দাও। এই চুড়িগুলো নিও না, এই চুড়িগুলো নিও না, এই চুড়িগুলো নিও না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, এই চুড়িগুলো নিও না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন আগের বার মিস্টার আর বাড়িতে মলা অব্দি খেলে, এবার বাড়ি এসে ঘুমড়ি খেয়ে পড়ি। এই তো জীবন, জাগলা যেদিকে যায় প্রাণ, বেয়ারা লাগাও ফোয়ারা। যাও 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 যাও, জলদি হও তো যাও। যাবো বলে তো আসিনি আজকে। এই শোনো না, এইসব পার্টিতে গেলে একটু একটু হয়, বুঝেছো? এগুলোকে মানিয়ে নিতে হয়। তোর মাথাটা পুরো পাগল হয়ে গেছে। শোনো, আর একটা কথা বলছি, আজ কিন্তু পার্টিতে তোমাকে দিতে হবে। তুমি কি পাগল হলে নাকি? আরে বাবা, এটা বসের পার্টি, এখানে না বলা যায় না। শোনো, অল্প নেবে, অল্প নেবে, ইমোশনাল একটা ব্যাপার আছে, এক হাত প্যান নেবে, কোনো কিচ্ছু হবে, বুঝেছো? শোনো, তোমার পড়াশোনা কর যাই হোক, আমি ওসব কিছু করতে পারবো না। আরে বাবা, এক হাত প্যান নেবে বলছি তো। আমি পারবো না, এখন বলেছি পারবো না। অন্য কোথাও চলে যা। জানি জানি, আমি চলে গেলে তোমাদের মালের কি হবে, আর সেই জন্যই ড্যাং 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 আমরা এখানে দুদিন ধরে এটা ইলোরার ভিলেজ থিয়েটার ফেস্টিভ্যালের আয়োজন করেছি। বোলপুর উৎসর্গ মঞ্চে 6টি নাটক হবে এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সারা ভারত যাকে চেনেন সেই প্রবীর গুহকে আমরা এনেছি উদ্বোধক হিসাবে। আর বোলপুর পৌরসভার যে পৌরমাতা পর্ণা ঘোষ উপস্থিত ছিলেন। পরপর আজকে 3টে এবং আগামীকাল 3টে নাটক হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নাট্যচর্চার বিস্তার ঘটানো। আমরা কোনো প্রবেশ মূল্য রাখিনি, প্রবেশ অবাধ, যাতে সকলে এসে নাটক দেখতে পারেন এবং আস্তে আস্তে নাটকের চর্চাটা বোলপুর শান্তিনিকেতন এলাকায় বাড়ে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। মানুষের আগ্রহ কতটা? আপনারা তো করে যাচ্ছেন, আজকে নয় দীর্ঘদিন ধরে করছেন, দেখা যাচ্ছে মানুষের আগ্রহ নেই, এটা কি করে বাড়ানো যাবে? হ্যাঁ, মানুষের আগ্রহ সত্যিই কম। আমরা 2 দিন ধরে মাইকিং করিয়েছি, তারপরে হ্যান্ডবিল বা কার্ড ইত্যাদি নিমন্ত্রণ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত আমাদের এখানে
60-70 জন দর্শক এসেছেন, হয়তো মেরে কেটে আরও 100 দর্শক হয়তো আসবেন পরের দিকে। এই আগ্রহের একটা অভাব আমরা দেখতে পাচ্ছি। এর জন্য আমার মনে হয় ভালো নাটক হচ্ছে না। মানে আগে যেমন নাটকের সিরিয়াল, সিনেমা, টিভি এগুলো তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে নাটকও যদি খুব ভালো হয়, যে লোকে যদি একটা খুব ভালো নাটক দেখে তাহলে তার মনে হবে পরে আর একটা ভালো নাটক দেখি। হয়তো সব নাটকের বিষয়বস্তু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বা একঘেয়ে হয়ে যাচ্ছে। এই সমস্ত দিকগুলো আমাদের নাট্যকর্মী যারা, তাদেরকে দেখতে হবে, সচেতন হতে হবে যে মানুষের ভালো লাগার বিষয়টা মানুষকে যেন স্পর্শ করে, সেই বিষয়ের উপর নাটক, সেই রকম নাটক উপস্থাপিত করতে হবে। তো আমাদের চেষ্টা চলছে, এর মধ্যে একটা দুটো ভালো হবে, কিছু খারাপ হবে, তো হবেই। এই ভালো মন্দের মধ্য দিয়ে যদি আমরা এগোতে